চারপাশে আকাশে মাথা ঠেকানো পর্বতমালা আর তাদের মাঝখানে গভীর উপত্যকা। কোথাও সেই উপত্যকার বুক চিরে বয়ে চলেছে স্রোতস্বিনী পাহাড়ি নদী, কোথাও বা ছোট ছোট বসতির বেঁচে থাকা। এসবের মধ্য দিয়ে উঠে চলা আরো উঁচুতে। না, কোনো টুরিস্ট ট্রাভেলার নয়, নয় কোনো সিনেমার শুটিংও। আর একটু এগোলেই বিতর্কিত সেই সীমান্ত, যার একদিকে আমাদের দেশ, অন্যদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর। আর সেখানেই পায়ে পায়ে পৌঁছে গেল নিউজ টাইম। কলকাতা শহরে বসে নয়, উদ্বেগ আর অস্থিরতা দিয়ে মোড়া সীমান্তে পৌঁছে সেখানকার হালচাল জানতে হাঁটা শুরু করলাম আমি। নিউজ টাইমের প্রতিনিধি তাপস সেনগুপ্ত। আর আমাদের এই দুঃসাহসিক সফরকে লেন্সবন্দি করলেন আশিস রায়। কলকাতা থেকে জম্মু, সেখানে ভারতীয় সেনা 16 করে একটু জিরিয়ে নিয়েই রওনা রাজৌরির পথে। আঁকা বাঁকা পাহাড়ি পথে দুদিকে দৃশ্য তখন হাতছানি বিছিয়ে রেখেছে। অনেক নিচে নিশ্চিন্ত উপত্যকা, সীমান্তের আঁচ যেখানে পৌঁছয় না। এক মুহূর্তের জন্য তাকালে মনে হতেই পারে এর চেয়ে শান্তি পৃথিবীর আর কোথাও নেই। রাজৌরিতে খুব অল্প সময়ের জন্য দাঁড়ানো। 3000 ফুট উচ্চতায় রাজৌরির সৌন্দর্য যে কোনো মানুষের চোখ জুড়িয়ে দেবে। রাজৌরিতে খাওয়া দাওয়া সেরে আবার রওনা লম্বা পথে। এবার গন্তব্য পুঞ্চ হয়ে চেকেন্দাবাগ। একটু নেমে যেতে হবে, কারণ পুঞ্চের উচ্চতা 1100 ফুট। তবে তার আগে চেকেন্দাবাগ বিষয়ে বিশদে জানার জন্য মেজর খানোরিয়ার সঙ্গে কিছুক্ষণের বার্তালাপ। लाइन ऑफ कंट्रोल में ड्यूटी कर रहे हैं और इस जगह पे हैं। बिल्कुल अपने देश के बिल्कुल एलसी पर बैठे हैं, तो एक अलग फीलिंग है। आई मीन कहीं और नए मेनलैंड में भी हो सकते हैं, तो वहाँ पे थोड़ा अलग होता है, बट यहाँ पे क्योंकि एलसी पे बैठे हैं तो थोड़ा ज्यादा पेट्रोटिक फीलिंग्स होती है। आम लोगों का यहाँ पे क्या फीलिंग है? आम यहाँ का जनता बिल्कुल इंडियन है, प्रो इंडियन है, अच्छा फीलिंग है। हमारे साथ मिलके काम करता है। जब भी हमें उनकी जरूरत होती है वो हमारी मदद करते हैं, उनको हमारी जरूरत होती है तो हम उनके लिए, जैसे हमारे ऑप सद्भावना चल रखा है तो उसके हिसाब से हम उनके लिए काम करते हैं। मेडिकल कैंप लगता है, स्कूल्स खोले जा रहे हैं, रोड बन रही हैं, तो एक काफी अच्छा मतलब म्यूचुअल हेल्प एक दूसरे को है। अच्छा है यहाँ पे, जैसे मेनलैंड में उसी तरीके से यहाँ पे रिलेशन। পুঞ্চ থেকে 8 কিলোমিটার দূরে এই চেকেন্দাবাগের রাস্তা খুলে দেওয়া হয় 2005 সালে। মূলত দুদেশের মধ্যে শান্তি বজায় রাখার জন্যই এই পথ চালু করা হয়। চেকেন্দাবাগে গিয়ে দাঁড়ালে বোঝার উপায় নেই, যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে অশান্তির বাতাবরণ। পাথরের ওপর স্রোতের ফুলকি এঁকে বয়ে চলেছে পুঞ্চ নদী। কিছু দূরেই দেখা যায় পাকিস্তানি বাংকার। প্রকৃতি আর বিপদের এই আশ্চর্য সমন্বয় এক নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দেয়। সারাটা দিন কেটে গেল চেকেন্দাবাগে, কিন্তু রাত কাটানোর উপায় নেই। রওনা হওয়া সওয়াজিয়ার উদ্দেশ্যে। এবার আর নিজেদের মতো করে যাওয়া নয়, রীতিমতো সেনার কনভয়ে যাত্রা। উঠতে হবে অনেকখানি পাহাড়ি পথ।
সন্ধে পেরিয়েছে সবে, কিন্তু সন্ধ্যের চেহারা এখানে মাঝরাতের মতোই। গাড়ির হেডলাইটে যেটুকু রাস্তা দেখা যাচ্ছে তার ধারে ধারে জমে রয়েছে বরফের আস্তরণ। একটু পরেই ছোট্ট হল্ট, পথ ক্রমশ দুরূহ হয়ে পড়ায় দাঁড়াতেই হলো। রাতের এবড়ো খেবড়ো বরফিলি রাস্তায় সাধারণ গাড়ি আর এগোতে পারবে না, তাই আমরা দুজন নিজেদের গাড়ি ছেড়ে উঠে পড়লাম সেনার নিজস্ব গাড়িতে। তারপর আবার রওনা। গাড়ি যত উঠছে ঠান্ডাও বাড়ছে পাল্লা দিয়ে। রাত 8:15 আমরা পৌঁছলাম সৌজিয়ার 40RR ব্যাটালিয়নে। চারদিকে নিস্তব্ধ নিশ্ছিদ্র অন্ধকার, তার মধ্যেই সীমান্তে সজাগ টহল দিয়ে চলেছেন ভারতীয় সেনার জওয়ানরা। রাতে আর বিশেষ কোনো কাজ নয়, কাল খুব ভোর ভোর উঠে পড়তে হবে। ভোর ফুটছে সবে, তবে তার নিস্তব্ধতা রাতের চেয়ে কম কিছু নয়। কেবল সেই আবছা নীল ভোরে সৌজিয়ার পথে পথে শুরু হয়ে গেছে সতর্ক টহল। ডিটেক্টর হাতে বরফের চাদর মারিয়ে পথ চলা শুরু করেছে। কোথাও কোনো বিপদ ওত পেতে আছে কিনা রোজই এভাবে পরখ করে নেয় রোড ওপেনিং পার্টি। তারপর একটু রোদ জড়লে রুটিন মাফিক সফরে রাস্তায় নামে সেনার কনভয়। বেলা বাড়ছে, ব্রেকফাস্ট সেরে হাঁটতে বেরোলাম আমরা, সঙ্গে সেনার দেহরক্ষী। চারপাশে তাকালে মনে হবে তুলোর চাদর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে পুরো উপত্যকা। পায়ের নিচে গভীর বরফের মখমল, কিন্তু হাঁটতে হচ্ছে খুব সাবধানে। কোথাও ক্রিভাস বা চোরা বরফ থাকলে যে কোনো মুহূর্তে চরম বিপদ আসতে পারে। পাহাড়ের গায়ে গায়ে ছোটখাটো গুহার ছাদ থেকে ঝুলছে অসংখ্য ধারালো বরফের ছোড়া, যার পোশাকি নাম স্ট্যালাকটাইট। আমরা এখন চলে এসেছি 40RR থেকে LOC ফরওয়ার্ড পোস্টের দিকে। এখানে দেখতেই পাচ্ছেন এখন কি অবস্থা। বরফের চাদর ভেঙে 3 কিলোমিটার হাঁটার পর পৌঁছে গেলাম আর্মি গুডউইল স্কুলে। সৌজিয়ার সাধারণ বাচ্চাদের জন্য এই স্কুল তৈরি করে দিয়েছে ভারতীয় সেনা। স্কুলের সব রকম দায়িত্বই নিয়েছে সেনাই। স্কুলে কিছুক্ষণ থেকে আবার চলা শুরু। এবার ডেস্টিনেশন উড়িপুরা। সমতল থেকে 8700 ফুট উচ্চতায় উড়িপুরার সৌন্দর্যই আলাদা। একদিকে দেখা যাচ্ছে পীরপাঞ্জাল পর্বতমালা, অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীর। দিনের বেলায় তাপমাত্রা শূন্যের চেয়ে 2 ডিগ্রি কম। এখানে আমাদের সঙ্গে কথা বলেন ভারতীয় সেনার ব্রাভো কোম্পানির কমান্ডিং অফিসার মেজর বিপ্লব রাজপুত। তাঁর কথায় উঠে এলো সৌজিয়া ছাউনির কৌশলগত তাৎপর্য। We are at a strategic location because we are being watched. If you see on towards my right, on the skyline, the highest mountain feature, the highest point, that is the Pakistani post. Okay. So they can watch us. They can watch us with their spotoscope and binoculars. We are under their observation. Okay. So we are very close to them. We use hot water bottles during night because sentry has to stay during night in open. Right. So that time he keeps a warm rubber water bottle filled with warm water, and he keeps it inside his jacket. এখানে রাত আসে অজানা বিপদের হাতছানি নিয়ে, তাই উড়িপুরার চোখে কখনো ঘুম নামে না। সারা রাত ধরে চলে সেনার সতর্ক টহল। দূর দূর পর্যন্ত বিছিয়ে রয়েছে আবছা নীল বরফ, পাহাড়ের শরীরে লেপ্টে রয়েছে ঠান্ডা রাতের নিস্তব্ধতা। সেই পাহাড়ের বাঁকে বাঁকে জেগে রয়েছে বন্দুকের নল। টর্চের আলোর সরল রেখা যত দূর যায় অনুসরণ করে করে বিপদের সীমারেখা টানার খেলা চলে।
উড়িপুরায় সকালের রূপ দেখে বোঝার উপায় নেই রাতে বিপদের আশঙ্কায় কি পরিমাণ আয়োজন রাখতে হয় এখানে। তবে একটু বেলা বাড়তেই কানে এলো গুলির শব্দ। এখানে কোনো একটা মুভমেন্ট হয়েছে, যার ফলে সেনাবাহিনী মুভমেন্ট শুরু হয়েছে। হঠাৎ করে দুদেশের মধ্যে গোলাগুলি শুরু হলো নাকি? তারপর বেরিয়ে এসে দেখি জওয়ানরা নিখুঁত নিশানাকে আরো নিপুণ করে তুলতে বন্দুকবাজির মহড়ায় ব্যস্ত। তবে যুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে জেনেও ভয়কে পরোয়া করেন না কেউ, বরং শত্রুকে নিকেশ করার আত্মবিশ্বাসী এখানকার জওয়ানদের সম্বল। দুপুরে চোখে পড়ল এক বিরল দৃশ্য। ছুটিতে যাচ্ছেন বেশ কয়েকজন জওয়ান। কদিনের অবসরে বাড়ির মানুষজনের কাছে ছুটে যাওয়ার আগে নিয়মমাফিক সাক্ষাৎকার দিতে হয় তাঁদের। এই দিনও ছিল তেমনই এক সাক্ষাৎকার। বিকেল হয়ে এলে আবার নিচে নামার পালা। আজকের রাতের মতো আমাদের ডেরা সাউজিয়া, আর সেই ডেরায় গল্পও জমে রয়েছে অনেক। সিলেবাসে অদল বদল, চিন্তা কি? ছায়া প্রকাশনের সবাই গেছে না। ক্লাস নোট, ছায়া প্রকাশনের নতুন খাতা, এখন লেখার আনন্দই আলাদা। মোহিনী মোহন নয়, আদি মোহিনী মোহন কাঞ্জিলা, 79/2 MG রোড। অফিসে দেবলোক, স্কুলে দেবলোক, শপিংয়ে দেবলোক, বেড়াতে দেবলোক, শুধু দেবলোকের ব্যাগ। দেবলোক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। পরীক্ষার টেনশন, ডোন্ট ইভেন মেনশন। ছায়া প্রকাশনের সবাইকে আছে না। ক্লাস নোট, ছায়া প্রকাশনের নতুন খাতা, এখন লেখার আনন্দই আলাদা। ফিরে এলাম সাউজিয়ার সেনা ছাউনিতে। এসব পার্বত্য এলাকায় সূর্যি পাটে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ডিনার শেষ। সন্ধে 6টার মধ্যে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নিতে হয়। তবে ঘুমের কোনো প্রশ্নই নেই এখন। পালা করে চলে প্রহরার কাজ। তবে একদল জওয়ান যখন মোতায়েন থাকেন সীমান্তে, তখনই আরেক দল একটু জিরিয়ে নেয়। আর সেই জিরিয়ে নেওয়ার ফাঁকে ফাঁকেই চলতে থাকে হাসি, গল্প, গান। তেমনই এক জমজমাট মুহূর্তে আমরা ঢুকে পড়লাম জওয়ানদের বাংকারে। बाहर काफी ठंड है सर, बहुत ठंड है सर। बाहर कह रहे थे गर्म, तबीयत थोड़ी ठीक नहीं थी। अच्छा, इसलिए हाँ जी। अच्छा, आप अपना मनोरंजन कैसे करते हैं यहाँ पे? आप लोग सब कोई इकट्ठे बैठ के मजाक कर रहे थे, मस्ती कर रहे थे, और कैसे? टीवी भी देखते हैं? हंसी मजाक कर लेते हैं कई बार। टीवी में कोई अच्छे चैनल क्या 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 पसंद है आप लोग? शीला की जवानी, मुन्नी बदनाम हुई, सब देख लेते हैं। शीला को जवान कर दिया, मुन्नी को बदनाम देखते हैं। সাউজিয়ায় জমে গেলাম আমরা। সময় কেটে যাচ্ছিল দ্রুত। পরদিন দুপুরে চোখে পড়ল খাওয়া দাওয়ার আয়োজন। শেষ কবে ডাক সাইটে সুখাদ্য পেটে পড়েছে মনে করে বলতে পারবেন না জওয়ানদের কেউই। খুব সাধারণ মানের খাবার দাবারের জন্য রেশন সংগ্রহ করে রাখতে হয় এক দফায়, কারণ শীত বাড়লে খাবার থাকে না এইসব এলাকায়। বাড়ির সুস্বাদু রান্না সেও কেবল ছুটির দিনগুলোয় জোটে। বাকি সময়টা ঠোঁট বড়ি খাড়া আর খাড়া বড়ি ঠোঁট। তবু সেখানেই লুকিয়ে আছে তৃপ্তি। যে কোনো কোম্পানিতেই থাকেন 120 জন জওয়ান। দুবেলা রান্না হয় তাঁদেরই জন্য। দিনের শেষে হাত পুড়িয়ে সাধারণ ভাত রুটি থেকেই সবটুকু রস সংগ্রহ করেন সীমান্তে পড়ে থাকা এইসব মানুষেরা। একটাই বড় ছাউনিতে সকলের রান্না, তারপর টিফিন ক্যারিয়ারে ভরে যার যার পোস্টে খাবার নিয়ে যাওয়া। সাউজিয়াতে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ দেখা মিলল ফাইবার রিনফোর্সড প্লাস্টিক শেল্টারের। এই দাহ্য ফাইবার মাত্র 30 সেকেন্ডের মধ্যেই পুড়ে ছাই হয়ে যেতে পারে। কিন্তু এর সবচাইতে বড় গুণ হলো বাইরের তাপমাত্রা যতই কম থাকুক না কেন, ছাউনির ভেতরে গরম থাকে সবসময়। আর দুপুরের খাওয়ার পর কিছুক্ষণের জন্য তাসের জমাটি আড্ডা হয় এই ছাউনিতেই। শত্রুর নিধন
লঙ্ঘনই তাদের একমাত্র লক্ষ্য। দেশের ক্ষতি করতে উদ্যত যারা, তাদের মেরে ফেলতে হাত কাঁপে না ভারতীয় সেনা জওয়ানদের। তাই দুবেলা মরার আগে মরব না এই শপথে নাম লিখিয়ে প্রতি মুহূর্তের ছোটখাটো সরঞ্জাম নিয়ে বেঁচে থাকার আয়োজন, এটাই তাঁদের রুটিন। সমতল থেকে বহু উঁচুতে হাড় কাঁপানো হাওয়া আর পা কামড়ানো বরফ। জম্মু সীমান্তের অন্যতম দুর্গম এই সাউদিয়া সেনা ছাউনিতে মোতায়েন রয়েছেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা সৈনিক। যে কোনো মুহূর্তে আসতে পারে আক্রমণ, যখন তখন আছড়ে পড়তে পারে যুদ্ধ। সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ, শুধু ঈশ্বরের রয়েছে প্রবেশাধিকার। এই চরম পরিবেশে দিনের শেষে তাঁর শরণাপন্ন হওয়াটাই অনেককে সাহস যোগায়। তাই রোজ সন্ধেবেলা নিয়ম করে পুজো আর আরতি। ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। খবর পেলাম চেকেন্দাবাগ পৌঁছে যেতে পারলে সাক্ষী থাকা যাবে এক বিরল দৃশ্যের। যেমন ভাবা তেমন কাজ। আবার ছুটলাম চেকেন্দাবাগের দিকে। আগেই বলেছি জম্মু সীমান্তের পুঞ্চ থেকে 8 কিলোমিটার দূরে চেকেন্দাবাগ, আর 5টা সীমান্ত ছাউনির থেকে যার তাৎপর্য বেশ কিছুটা আলাদা। চেকেন্দাবাগ সীমান্তে গিয়ে দাঁড়ালেই দেখা যাবে সীমান্তের সমান্তরাল দুখানা বিশাল ফটক। এপারের ফটকের এদিকটা ভারতবর্ষ, ওপারের ফটকের ওদিকটা পাক অধিকৃত কাশ্মীর, আর মাঝখানের এক ফালি জমির কোনো দখলদার নেই, সেটা নোম্যান্স ল্যান্ড। সেই জনহীন জমি কিন্তু ছোটখাটো উৎসবের রূপ নেয় দুদেশের গুরুত্বপূর্ণ তারিখগুলোয়। যেমন আজ 26শে জানুয়ারি সকাল থেকেই একটু অন্য চেহারা দেখা যায় চেকেন্দাবাগের। খুলে দেওয়া হয় ফটক দুটি। সীমান্তে মোতায়েন জওয়ান ও সেনা আধিকারিকরা শুভেচ্ছা বিনিময় করেন। গোলাগুলি নয়, মিষ্টি দেওয়া নেওয়া হয় দুদেশের মধ্যে। আর এই দিনগুলোয় দুদেশের সেনা আধিকারিকরাই সম্পূর্ণ নিরস্ত্র হয়ে আসেন। পাক প্রজাতন্ত্র দিবস 23শে মার্চেও চেকেন্দাবাগের ছবিটা থাকে একই রকম। এছাড়া 14 ও 15ই অগস্ট কাঁটাতার দিয়ে ভাগ করা দুদেশের স্বাধীনতা দিবসে বিনিময় হয় শুভেচ্ছা। Basically, we want to tell to the neighbor Pakistan that we are the peace loving and we want to maintain always peace. We don't want to violate any of a ceasefire, and that is also they are also accepting, and sometimes they are not adapting. मेरे ख्याल में तो यही ओकेजन है, इसके अलावा तो कोई और ओकेजन तो मिठाई का कुछ किसी की शादी वादी हो तो फिर ही हो सकता है, अदरवाइज तो दिस इज द ओनली ओकेजन। আজ যারা পরস্পরের চোখে চোখ রেখে হেসে হাত মেলাচ্ছেন, কাল যুদ্ধ বাঁধলে তারাই হয়তো পরস্পরকে লক্ষ্য করে বুলেট বৃষ্টি করবেন। আর এই দ্বন্দ্বই সীমান্ত সেনার নিত্য সঙ্গী। তবু শত্রুতার বাতাবরণ খুশিয়ে কয়েকটা তারিখের জন্য এই আলিঙ্গন নিছক মিথ্যেও তো নয়। চেকেন্দাবাগের মায়া কাটিয়ে এবার আমাদের উঠে যেতে হবে কৃষ্ণা ঘাটিতে। ওয়ার্ক ম্যাপ বলছে এই যাত্রায় এটাই আমাদের শেষ স্টপ। দেখা যাক সেখানে কি অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। এখান থেকে প্রায় 50 মিটার দূরে রয়েছে পাকিস্তানি পোস্ট, এবং গতকাল রাতে হেভি ফায়ারিং হয় এই পোস্টে, এবং তারপর এখানে যথেষ্ট পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে এবং 24 ঘন্টা এখানে সেনা থাকবে এমনই জানানো হয়েছে। সমতল থেকে 8000 ফুট উঁচুতে অবস্থিত কৃষ্ণা ঘাটি জম্মু সীমান্তগুলির মধ্যে সবচেয়ে অস্থির ও স্পর্শকাতর। এখান থেকে পাকিস্তানের সেনা ছাউনির দূরত্ব মাত্র 50 মিটার। আরেকদিকে রয়েছে পাক শহর হাজিরা, যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল জুলফিকার আলী ভুট্টোকে। আজ পর্যন্ত সবচেয়ে বেশিবার সিজফায়ারের বেড়া টপকে গোলাগুলি চলেছে এই সেনা ছাউনিতে।
আমরা যে জায়গায় রয়েছি এখন সেখানে এই বুলেট প্রুফ জ্যাকেট এবং পাটকা পড়া কেন জরুরি আপনাদের দেখাই, কারণ এখন ফায়ারিং ইতিমধ্যেই শুরু হয়েছে। আর ঠিক সেখানেই দুই বাঙালি জওয়ানের সঙ্গে দেখা হয়ে গেল আমাদের। ধরা যাক পূর্ব মেদিনীপুর থেকে আসা শিবপ্রসাদ গিলের কথা। শ্যামল সজল বাংলা, সন্ত্রাসের বাংলা, আসন্ন বিধানসভা নির্বাচনের বাংলা ছেড়ে তিনি পড়ে রয়েছেন অন্য এক জগতে। শুধু বাংলা কেন, এমনকি দেশের সবচাইতে বড় খবরগুলো এসে পৌঁছয় না তার কানে। হয় মারো নয় মরো, এই মন্ত্র জপেই দিন কাটে তাঁর। বাড়ির লোককে এইখানের কথা তো জানতে দেয় না অ্যাকচুয়ালি, জানতে দিলেও জানাই না অ্যাকচুয়ালি, তো জানলেও হয়তো আরো ভয় খেয়ে যাবে, বাড়িতে বলবে কোথায় চলে গেছে দূর আমাদের বাড়ির ছেলে, কিন্তু বাড়িতে জানাই না এসব কথা। ডিউটিটাই আমাদের এরকম, ব্যাস এই জন্য সবকিছুকেই উপেক্ষা করেই আমাদেরকে এখানে থাকতে হয়। দুই মেদিনীপুর এখন চলছে সেই আগুন থেকে বহু দূরের কোন থমথমে বরফে পা রেখে দাঁড়িয়ে রয়েছেন স্নেহাশিস, শিবপ্রসাদ। খবর থেকে দূরে, স্মৃতি থেকে মুখ আড়াল করে। তাদের সামনে সত্যি শুধু একটাই, সীমান্ত। রাতেও কৃষ্ণাঘাটিতে চলতে থাকে প্রখর নজরদারি। এক পলক তাকালে মনে হবে বুঝি দীপাবলি, কিন্তু তা আসলে ভারতীয় সেনার জেগে থাকার ছাপ। এবার আমাদের সফর শেষের দিকে। কৃষ্ণাঘাটির পালা চুকিয়ে আবার আমরা নেমে চললাম জম্মুর 16 কোরের দিকে। এখান থেকেই শুরু হয়েছিল আমাদের সীমান্ত সফর। ফিরে এলাম এখানেই। শেষবারের মতো রওনা হওয়ার আগে একবার কথা বলে নেব 16 কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেপি নেহরার সঙ্গে। The terrorists are extremely well equipped with modern gadgets and they live in remote and inaccessible areas. So in these cases, when the soldiers have to operate, the army is called in, you got to provide them protection. পাহাড়ের রূপ, রস ও গন্ধ নিয়ে এবার ফিরে যাওয়া কলকাতার দিকে। সমতলের সাধারণ মানুষের নির্বিঘ্ন দিনযাপনের কতখানি মাসুল দিতে হয় জওয়ানদের, ঠিক কতখানি বিপদকে প্রতি মুহূর্তে তুচ্ছ করে তাদের এগিয়ে যেতে হয় আরো ভয়াবহতার দিকে, তারই সামান্য ছাপ থেকে গেল আমাদের লেন্সে। বাকিটুকু জানে কেবল পরিস্থিতি আর ইতিহাস। আমরা ফিরে যাচ্ছি, আর আমাদের সঙ্গে যাচ্ছে ভয়ঙ্কর সুন্দরের স্মৃতি আর ফিরে আসার হাতছানি। জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে বিস্তীর্ণ জায়গা ঘুরে সেনাবাহিনীরা কত প্রতিকূলতার মধ্যে কাজ করে সেটা তুলে ধরার একটা ছোট্ট প্রয়াস ছিল আমাদের। তবে যেতে যেতে এক শহীদের কথা মনে পড়ে গেল, যে বলেছিল, গো হোম অ্যান্ড টেল দেম অফ আস দ্যাট উই গেভ আওয়ার টুডে ফর ইয়ার্স টুমরো।